নির্বাচনী প্রচারে সরগরম দেশ, ফের নারীদের গায়ে হাত তুললে বসে থাকবে না জামায়াত, ডাক্তার শফিকের হুঁশিয়ারি। কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ার সমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, এবারও পাঠাচ্ছে না পর্যবেক্ষক। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার কি সংকেত দিচ্ছে তা স্পষ্ট নয়, পররাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নারীদের গায়ে হাত তোলা হচ্ছে অভিযোগ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে হাত গুটিয়ে বসে থাকবে না জামায়াত। ঢাকা ১৫ আসনে নিজ নির্বাচনী এলাকায় মহিলা সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রচারে জমজমাট রাজধানী, প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর অলিগলি। ঢাকা ১৫ আসনের উত্তর কাফরুল হাই স্কুল এলাকায় নির্বাচনী সংযোগ করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিভক্তি নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে জামাত। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। পরে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশে অংশ নেন জামাতের আমির। সংযোগের সময় বিভিন্ন এলাকায় মহিলাদের হেনস্থা করার অভিযোগ করে তিনি বলেন, ফের এ ধরনের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে। যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাল্লাহ রক্ষা করব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সম্মান বজায় রাখা সহ সব মহলকে জনকল্যাণের রাজনীতি করার আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। একটি রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর মতিঝিলে ব্রাদার্স ক্লাব মাঠে নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। নানাভাবে উস্কানি দিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই অপচেষ্টার বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। এ সময় ধানের শীষে ভোট দিতে ভোটারদের অনুরোধ করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্য শেষে নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে ভোট চান মির্জা আব্বাস। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার অর্থ এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না, আমরাও করব না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে প্রচারণার উত্তাপ। সারা দেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানা প্রতিশ্রুতি তাদের। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে আশার আলো দেখছে দেশের মানুষ। ঠাকুরগাঁও সদরে নির্বাচনী পথসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, দেশে শান্তি ফেরানোই একমাত্র লক্ষ্য। তারেক রহমান যেখানে যাচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ তার মিটিংয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? যে মানুষগুলো তার মধ্যে একটা আশা খুঁজে পাচ্ছে, তার মধ্যে একটা নতুন একটা
নেতা দেখতে পাচ্ছি যে নেতাটা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলতেছে। কক্সবাজারে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় 12ই ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এনসিপির নির্বাচনী পদযাত্রায় কুমিল্লার দেবিদ্বারে সমাবেশে বক্তব্য রাখেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিশোরগঞ্জ 3 আসনে নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন বিএনপির প্রার্থী ডক্টর এম ওসমান ফারুক। ভোট চান ধানের শীষে। নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। নওগাঁ 4 আসনে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জামায়াত ইসলামের প্রার্থী আব্দুর রাকিব। পরিবর্তনের আশ্বাসে তার ভোট প্রার্থনা দাঁড়িপাল্লায়। গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ডক্টর ইকরামুল বারী টিপু। লালমনিরহাট 2 আসনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী রকুনউদ্দিন বাবুল। খুলনা 2 আসনে গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আমানুল্লাহ। বরিশাল 5 আসনে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। এছাড়া চট্টগ্রাম, জয়পুরহাট, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন বিএনপি, জামায়াত সহ অন্য দলের প্রার্থীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনী প্রচারে একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বিশেষ ওই দলটি জান্নাতের প্রলোভন, কোরআন শরীফের শপথ করানো এবং বিকাশ নম্বরে টাকা দেবার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। যারা এমন অসৎ কাজ করে তাদের মুখে প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্নীতির কথা শোভা পায় না। বলেন, 4 দলীয় জোট সরকারে ওই দলের 2 জন মন্ত্রী ছিলেন, তখন তাদের কোনো মন্তব্য শোনা যায়নি। কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। মাহাদি আমিন বলেন, এই ভূমিকা রাজনৈতিক দ্বিচারিতা। ধানের শীষের পক্ষে প্রচারে অংশ নেয়ায় নওগাঁয় এক মুয়াজ্জিনকে চাকরি থেকে অব্যাহতি দেয়ায় নিন্দা জানিয়ে তাকে পুনর্বহালের দাবি জানান তিনি। একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে পতিত ফ্যাসিবাদের মতন করে পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন। সরকারে থাকা অবস্থায় তখন এই বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি। আমরা এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি। ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে, আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে, সেটি তাদের তথাকথিত সততাকেই প্রশ্নবিদ্ধ করছে। দীর্ঘ 22 বছর পর কাল উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজশাহী থেকে শুরু করে নওগাঁ, বগুড়া সহ বেশ কয়েকটি স্থানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। সভা, মিছিল, মিটিং, মাইকিং করে প্রস্তুতি সারছেন স্থানীয় নেতাকর্মীরা। ইমরুল কায়েস জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীর নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। 22 বছর পর বৃহস্পতিবার তিনি রাজশাহীতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য রাখবেন। সবশেষ 2004 সালের ডিসেম্বরে রাজশাহীতে বিভাগীয় তৃণমূল কর্মী সম্মেলনে অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘদিন পর তার এই সফর উজ্জীবিত করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। গোটা উত্তরবঙ্গ উজ্জীবিত, উৎফুল্ল, জনতা মুখরিত। কখন আমাদের নেতার
বাণী সরাসরি শুনবেন। প্রত্যেক নেতাকর্মীর ভিতরে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর নেতাকে কাছে পাবে, নেতাকে দেখবে, তার বক্তব্য শুনবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যাবে এবং আমরা পথ চেয়ে আছি। এরই মধ্যে সমাবেশস্থল মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ। দলের সিনিয়র নেতারা সভাস্থল পরিদর্শন করেছেন। তাদের প্রত্যাশা স্মরণকালে সবচেয়ে বড় জমায়েত হবে তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশে, যেখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন। এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে। ফেরার পথে তারেক রহমান নওগাঁয় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য প্রস্তুতি শেষ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নতুন রূপে সাজছে বগুড়া। দীর্ঘ ১৯ বছর পর তিনি নিজ জেলায় যাচ্ছেন। তাকে বরণ করতে সব রকম প্রস্তুতি শেষ করেছে দলীয় নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বগুড়াবাসী প্রস্তুত। আমাদের জনসভা এবং গণসংযোগ উপলক্ষে যা যা প্রস্তুতি নেওয়ার আমরা প্রায় 80% আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া দলীয় কার্যালয়, শহীদ জিয়া শিশু হাসপাতাল, বাগবাড়ি, জিয়াবাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তারেক রহমানের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আজকের তরুণরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার ডিজিটাল এক্সপো 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সৃজনশীল জীবনে উত্তরণের গুরুত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চাকরির প্রথা এসেছে দাস প্রথা থেকে। সৃজনশীল জীব হিসেবে মানুষকে এই নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন, খারাপ কাজে বাংলাদেশ সৃজনশীলতা ব্যবহার করেছে। এবারের এক্সপোতে উদ্ভাবনী তরুণদের দক্ষতা প্রদর্শন এবং স্থানীয় প্রযুক্তি পণ্যের প্রচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে পুরো মেলা প্রাঙ্গণকে কয়েকটি বিশেষ জোনে ভাগ করা হয়েছে। 4 দিনব্যাপী এই আয়োজনে 5টি গুরুত্বপূর্ণ সেমিনার এবং 4টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তারা ঠেলে টুলে খালি না বাংলাদেশে ঢুকে দিয়েন না। বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্য তাকে বিশ্ব নাগরিক হতে হবে, কারণ বিশ্বে তার ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশি যে যেখানে আছে দুনিয়ার, যে যে কাজে আছে, এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হবার, বাংলাদেশি কে কি করছে তার খোঁজ খবর নেবার একটা সুযোগ হবে। এবারও জাতীয় নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের বৈঠকের পর এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে ভোটের কার্যক্রম দেখবে মার্কিন দূতাবাস। নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যস্ত সময়ে পার করছে নির্বাচন কমিশন। সার্বিক পরিস্থিতি জানাতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিনের সঙ্গে দেখা করেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে গণমাধ্যমে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচন করবে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠালেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় ভোটের কার্যক্রম ঘুরে দেখবে তারা। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্য, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, ওরা অবজারভার হিসেবে না, বাট অবজারভারে যে আমাদের তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন।
সরকারি চাকরিজীবীরা গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে থেকে কাজ করতে পারবে কিনা এই বিষয়টি আদালতের সিদ্ধান্ত বলেও জানান ইসি সচিব আক্তার আহমেদ। সরকারি চাকরিজীবীরা পারেন কি পারেন না এ বিষয়ে আদালতে একটা মানে বিষয় অনিষ্পন্ন বা আদালত। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচারী শক্তি ভোটারদের মাঝে কৃত্রিমভাবে ভয়ের আবহ তৈরি করতে চাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, তাদের এই অশুভ তৎপরতা মোকাবেলা করতে প্রয়োজনে সরকার প্রস্তুতি বাড়াবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন, জানাচ্ছেন নজরানা চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র বাকি 2 সপ্তাহ। নির্বাচনের প্রচারণায় মুখরিত সারা দেশ। রাজনৈতিক দলগুলো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাদের সমর্থন পাওয়ার আশায়। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে কথার লড়াইয়েও নেমে গেছে, চলছে পাল্টাপাল্টি অভিযোগও। এরকম অবস্থায় সরকারের কি ভূমিকা হবে সে বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, আইন লঙ্ঘন না হলে সরকারের কিছুই করার নেই। যেই দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করার জন্য কথা বলবে, তো খুব স্বাভাবিক কথা। কোনো জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না, সেই জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি কোনোটা আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব। তার আগ পর্যন্ত কে কার জনসভায় কি বললো না বললো তো সেটা সরকারের দায়িত্ব না। নির্বাচনকালে দেশের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, পতিত স্বৈরাচারী শক্তি প্রচারণা চালিয়ে ইচ্ছাকৃতভাবে সবার মাঝে ভয়ের আবহ তৈরি করছে। এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সরকার প্রস্তুত আছে, প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। ভোট দিতে কোনো ভোটার নিরাপত্তাহীনতায় ভুগলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবেন, এখানে কোনো আওয়ামী লীগের দোষর নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় সিলেট পিটিআই হলে আয়োজিত নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন বিগত সকল নির্বাচনের তুলনায় এবার পরিস্থিতি ভালো জানিয়ে তিনি আরও বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রতি সেন্টারে সুরক্ষা অ্যাপ, সিসি ক্যামেরা ও ড্রোন সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র সচিব। এবারে প্রস্তুতি আরো বেশি ভালো। নির্বাচনের সাথে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখানে সবাই খুব ভালো অফিসার, সৎ অফিসার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বলয় আরও জোরদারে রাজধানী ঢাকা সহ 3 জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 38 প্লাটুন সদস্য। সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রস্তুতিমূলক মহড়া শেষে এই সব তথ্য জানান বিজিবি 5-এর অধিনায়ক তৈমুর হাসান। তিনি বলেন, মাঠে নিয়মিত টহলের পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এবার থাকছে বিশেষ নজরদারিও। এলাকাভিত্তিক দায়িত্ব বন্টনে ঢাকা উত্তরে 11 প্লাটুন, সাভার ধামরাইয়ে 6 প্লাটুন, ফরিদপুরে 13 এবং মানিকগঞ্জে 8 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবির প্রত্যাশা, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবার কারণ জানা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই। কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবার সিদ্ধান্ত একান্তই তাদের।
সরকারকে এ ব্যাপারে দিল্লি থেকে কিছুই জানানো হয়নি বলেও জানান উপদেষ্টা। ভারতীয় সাংবাদিকদের নির্বাচনের সংবাদ সংগ্রহে ভিসা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার চায় নির্বাচন পর্যবেক্ষণে সর্বাধিক সংখ্যক পর্যবেক্ষক আসুক। যে দলটি ভোটে আসতে পারেনি তাদের মাধ্যমে নির্বাচনে অপচেষ্টা হতে পারে বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। একটিও তো ইনসিডেন্ট এরকম কিছু ঘটেনি এখন পর্যন্ত। তারা যদি তাদের পরিবার পরিজনকে ফেরত নিতে চান তো এ ব্যাপারে আমাদের তো কিছু করার নেই, নিতেই পারেন তারা। আমরা চাই যে ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক। এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের যে আমরা সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছর বয়সী এক শিশু। পুলিশ জানায় বিকেল ৪টায় কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা হয়। আটকে পড়া শিশুটির নাম মিসবা। শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গভীর গর্তটিতে কিভাবে শিশুটি পড়ে গেছে তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। শেরপুর ৩ আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত সংঘর্ষের ঘটনা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। দুপুরে ঝিনাইগাতী উপজেলার প্রশাসনের উদ্যোগে মিনি স্টেডিয়াম মাঠে ইশতেহার পাঠ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো হয়। এ সময় প্যান্ডেলে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে শফিকুল ইসলাম মল্লিক নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ি থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, বুধবার ভোরে ফাঁড়ির ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শফিকুল ইসলামের পরিবার পুলিশকে জানায়, প্রায় ১ বছর ধরে তার ঠিকমতো ঘুম হতো না। ২ দিন আগেও ভিডিও কলে শফিকুল তার স্ত্রীকে একই কথা বলেছিলেন। আর আজ ভোর ৩টার কিছু পরে মোবাইল বার্তা পাঠিয়ে বলেন সন্তানদের জন্য কিছু করে যেতে পারলেন না তিনি। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম রেখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ দ্বিতীয় সাক্ষী গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আগামীকালও তাকে জেরা করা হবে। এর আগে র্যাবের গোপন বন্দিশালা টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে একই ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি হয়। আসামি পক্ষের শুনানির জন্য ২রা ফেব্রুয়ারি দিন ধার্য করেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। এদিন শুনানিকালে কারাগার থেকে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর গুলশানের বেশ কয়েকটি রেস্তোরাঁ ও শপিং সেন্টার সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক। বুধবার গুলশান এভিনিউ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে শুরুতেই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার অনুমতি না থাকায় একটি রেস্তোরাঁ সিলগালা করে রাজক। পরে পাশের আরেকটি সড়কে অভিযান চালিয়ে সিএফসির একটি শাখাও সিলগালা করে দেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে গত নভেম্বরে একই প্রতিষ্ঠান বন্ধ করেন তারা। তবে রাজুকের অনুমতি না নিয়ে আবারও ব্যবসা পরিচালনা করায় তা পুনরায় সিলগালা করে দেয়া হলো।
জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ডাকসু, জাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে হ্যাঁকে জয়ী করা প্রয়োজন বলে জানান তারা। জনগণের কাছে হ্যাঁ ভোটের বিষয়ে তথ্য তুলে ধরার জন্য করণীয় জানানো হয়। ছাত্র সংসদগুলো যার যার অবস্থান থেকে যেসব পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়ন করা হবে। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা উপস্থিত ছিলেন। অবহেলিত ও অপরিকল্পিত পর্যটন নগরীকে গড়ে তুলতে কুয়াকাটা সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে প্রার্থীদের কাছে সুনির্দিষ্ট ইশতেহার চান ভোটাররা। কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন শিল্পের বিকাশে যিনি প্রাধান্য দেবেন তাকেই নির্বাচিত করার প্রতিশ্রুতি তাদের। রাজু আহমেদের তোলা ছবিতে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সমুদ্রবক্ষে রক্তিম সূর্যের উত্থানের নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয় এই লাল কাঁকড়ার দ্বীপে। কুয়াকাটার প্রাকৃতিক স্নিগ্ধতায় ছোট পাখি গাংচিলের অবাধ ওড়াউড়ি। পর্যটনের শহরে এবার নির্বাচনী উত্তাপ। জাল বুনছেন জেলেপল্লীর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। কর্মক্ষমদের বসে থাকার উপায় নেই। নৌকা নিয়ে সাগরে মাছের সন্ধানে ছুটে বেড়ানো যাদের নেশা। আমরা ভোট দেবো শান্তিপূর্ণ দিতে পারি, মারামারি কোনো লড়ালড়ি না হয়, কিছু না হয়, কোনো ঝামেলা না হয়। আমরা চাই যেন আগের মতো আপনার দেশটা শান্ত হয়। আগে যে রাজনীতি যেইভাবে চলছে ওইভাবে যেন না চলে। মানুষ কাটাকাটি হানাহানি এইটা যেন মানুষের ভিতরে না থাকে। সমুদ্রকে ঘিরে কর্মসংস্থান হাজারো মানুষের। তাদের অনেকেই বলছেন দীর্ঘদিনের চাওয়া পরিকল্পিত পরিবেশ বান্ধব নগরী নিয়ে প্রার্থীদের ভাবনা কম। ঘোরার জন্য কিছু বিনোদনের দরকার আছে, কারণ সেটা এখনো পরিপূর্ণভাবে হয় না। যখন আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হবে আর আমাদের স্থানীয় যে প্রতিনিধি যে হবে, সে যেন সুন্দরভাবে দেশটাকে বা আমাদের এই পর্যটন কেন্দ্রকে সুন্দরভাবে সাজানো গুছানোভাবে তৈরি করে। আমি বাইরে থাকি, তো আমি যে পর্যটক কেন্দ্রগুলো দেখছি, তো ওই তুলনায় এখানে আসলে অপরচুনিটি আছে, কিন্তু সেটা এখানে সেরকম সরকার সেটা করতেছে না। স্থানীয় জনপ্রতিনিধি যারা, তারা যদি এই জায়গাটার বিষয়ে আরেকটু মনে করেন ভালো করার জন্য তাদের আর কি দৃষ্টি আকর্ষণ করে আর কি এটা সুন্দর করতো, তাহলে অনেক ভালো হতো। নির্বাচিত জনপ্রতিনিধি যেন পর্যটন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেন, এমন প্রত্যাশা স্থানীয়দের। অপার সম্ভাবনার সূর্যোদয় সূর্যাস্তের শহর, সমুদ্রকন্যা খ্যাত এই কুয়াকাটায় সাধারণ মানুষগুলো যারা এই পর্যটনের সাথে আছেন, তারা চাইছেন তাদের প্রতিনিধি যিনি হবেন তিনি যেন আগামীতে পরিকল্পনা করে এই শহরটিকে গড়ে তোলেন, পরিবেশ বান্ধব করে গড়ে তোলেন এবং কর্মসংস্থান আরও বেশি করে বাড়ান। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, কুয়াকাটা, পটুয়াখালী। দেশের সামষ্টিক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনো ভঙ্গুর অবস্থায় আছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ভবনে ইআরএফ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি আশানুরূপ না হলেও ধীরে ধীরে কমছে। এজন্য নীতি সুদ হার বাড়িয়ে না রেখে বেসরকারি খাতের ঋণ প্রবাহ স্বাভাবিক করার তাগিদ দেন তিনি। উন্নয়ন বাজেটের জন্য বৈদেশিক ঋণ নিতে গিয়ে ঋণের ফাঁদে পড়তে হয় জানিয়ে রাজস্ব আয় বাড়ানোর কথাও বলেন তিনি। এছাড়া জ্বালানি খাতে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে না পারায় জ্বালানি সংকটের সমস্যা সহজেই সমাধান হবে না বলে উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা। দেশের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জিডিপির প্রবৃদ্ধিতে নারীর আর্থিক ক্ষমতায়ন অপরিহার্য। তাই শ্রমবাজারে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের মাধ্যমে নারীকে স্বাবলম্বী করার বিকল্প নেই। বুধবার রাজধানীর এডেন মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত নারীর আর্থিক ক্ষমতায়নে শ্রমবাজার প্রেক্ষিত শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বলেন, বিগত কয়েক বছরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও আর্থিক ক্ষমতায়নে বৈষম্যের শিকার হওয়ায় এখনও পুরুষের তুলনায় নারীরা পিছিয়ে আছে। দেশের শ্রমবাজারের প্রেক্ষিতে সবচেয়ে বেশি পোশাক শিল্পে নারীর কর্মসংস্থান হলেও গ্রামীণ অর্থনীতিতে নারীর অগ্রগতি আশানুরূপ বাড়েনি। তাই সমতার ভিত্তিতে শ্রমবাজারে নারী পুরুষের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দেন বক্তারা।
খোদ বোর্ড কর্মকর্তাদের কারণেই ফিক্সিংয়ের তদন্ত ঠিকমতো করা যায়নি। তদন্তের অগ্রগতি জানাতে বাধা ছিল বিসিবির তরফ থেকেই। বিস্ফোরক এমন তথ্যই দিয়েছেন বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের সাবেক কর্মকর্তা মেজর রায়ান আজাদ। 2024 সালের বিপিএল এর ক্রিকেটারদের থেকে পাওয়া সরাসরি তথ্য নিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবার পর সেগুলো কোনো কাজে আসেনি। যেসব ক্রিকেটার নিজেদের ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলে ফিক্সিং নিয়ে তথ্য সরবরাহ করেছেন তারাও মর্মাহত বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট বর্ষণ কবিরের। ফিক্সিং কোথায় কিভাবে ছড়িয়ে পড়েছে সেটি এখন আর কোনো প্রশ্ন নেই, অনেকটা উন্মুক্ত সত্যের মতো। বছর বছর নানা কারণেই বিপিএল ছাড়াও চলছে ফিক্সিং ঘটনা, যা সামান্য কিছুই আসে আলোচনায়। গত বোর্ডের তদন্ত কর্মকর্তা হিসেবে বেশ কিছু ক্রিকেটার শতপ্রণোদিত হয়ে মেজর রায়ানকে জানিয়েছিলেন মাঠের মধ্যে কারা কিভাবে ম্যাচ পাতানোতে বড় ভূমিকা রাখে। এরা খেলাতে চাচ্ছিল আমাকে, কিন্তু ক্যাপ্টেন খেলাতে চাচ্ছিল না। ক্যাপ্টেন আমাকে বলছে যে তোমাকে পাওয়ার প্লে পরে বোলিংয়ে দিব। আমি বলতেছিলাম যে আমার মতো করে ফিল্ডিং করবো। ক্যাপ্টেন আমাকে ঝাড়ি ঝুড়ি দিয়ে বললো না, এইভাবে ফিল্ডিং সেটা হবে না, আমি যেটা দেবো সেটা তোমাকে করতে হবে এবং সেই অনুযায়ী যেতে হবে। তো আমার লাস্টে দিকে মনে হয়েছে যে আমি হয়তো বা এখানে কোনো কিছুতে ফেসে যেতে পারি, তাদের প্ল্যান ট্যান বা কোনো কিছুতে, কারণ আমি নিজের মতো কোনো কিছু করতে পারতেছি না। বাট আমরা কিন্তু বোনাস পেয়েছি 1 লাখ টাকা করে সবাই। মানে আমার কাছে খুব ওয়ার্ড লাগছে, ম্যাচ হারার পরে 1 লাখ করে আমরা বোনাস পাচ্ছি। এমন আরও কয়েকশো ইন্টারভিউ নানা সময়ে ক্রিকেটার সংশ্লিষ্টদের করেছেন বলে দাবি এই তদন্ত কর্মকর্তার। 6 পাতার 2টি রিপোর্ট তিনি সরকারের সে সময়ের এক প্রভাবশালী উপদেষ্টা ও 2 বিসিবি প্রধানকে জমা দেওয়ার পরও সেগুলো আলোর মুখ দেখেনি। সেই প্রতিবেদনে বর্তমান বোর্ডে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এমন কয়েকজনের নামও ছিল সংশ্লিষ্টতার অভিযোগে। এক ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে আরও কিছু ক্রিকেটারের নাম ওই রিপোর্টগুলোতে জমা দেওয়া হলেও কোনো কিছুই আমলে নেয়নি বিসিবি। ক্রিকেটে যদি ফিক্সিংটা ঢোকে, ক্রিকেটটা যে ক্যান্সারের মতো নষ্ট হবে এটা নিয়ে অনেকের চিন্তা নাই। টুর্নামেন্ট ভালো করা ইজ নট আওয়ার ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ আমার কীভাবে আমি ভালো ক্রিকেটার বের করে নিয়ে আসবো, কারা ফিক্সিংয়ের থেকে দূরে থাকবে, কারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে মাঠে। আমরা তারপরে না ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে বেটার প্লেয়ার আমরা, এমনও আছে আমাদের কর্মকর্তারা আমাদেরকে বাধাও দিয়েছে যে আইসিসির কাছে যাতে জিনিসটা না যায়। এর বেশি আমি এই মুহূর্তে আর কিছু বলতে চাচ্ছি না। তার দাবি ক্রিকেটারদের চেয়ে সংগঠকরাই এই ঘটনাগুলোকে ধামাচাপা দিতে অতি উৎসাহী, যে কারণে নিজের ক্যারিয়ার বাঁচাতে অনেক ক্রিকেটার নিরুপায় হয়ে জড়িয়ে পড়ছেন এমন ফিক্সিংয়ের ফাঁদে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।